বলে ছোটনাগপুর মালভূমির জল ভীষণ ভালো, কথাটা কিন্তু সত্যি। এ জল খাবেন, গাদা গাদা খাবেন, আর তত থাক। পরের দিনের একটা সকালে আপনাদের শুভেচ্ছা রইলো, বসন্তের শুভেচ্ছা রইলো। আসুন ঘুরে যান সিল্লি। আমরা সিল্লির হোটেল থেকে এখন বেরোতে চলেছি। আমরা হোটেল ছেড়ে দিয়ে আশপাশে একটু ঘুরে, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে সব থেকে কম খরচে এখান থেকে বাড়ি যাবেন, অন্তত বর্ধমান অব্দি যাবেন, সেইটার একটা আমরা ভিডিও বানাবো। সেই ভিডিও শুরু করতে চলেছি। আর আজকে আমি মন খুলে একটা কথা বলতেই পারি, গত বছর তুলিনে ছিলাম যখন, ভালো ছিলাম অবশ্যই, তুলিনের খুব খুব সুন্দর, এর থেকে একটুখানি দূর তুলিন। কিন্তু কালকের সন্ধ্যার পরিবেশের পর থেকে না বলতে ইচ্ছা করছে একবার হিল্লি নয় দিল্লি নয়, চলে আসুন সিল্লি। সিল্লিতেও রাত কাটানোটা ভীষণ এনজয় করেছি। আমাদের প্রথম রাতটা ভালো লাগেনি, তার কারণ হচ্ছে প্রথম রাতটাতে কিছুই খোলা ছিল না, সবকিছুই বন্ধ ছিল। কারণ হোলিতে এখানে মহা ধুমধাম করে হোলি হয়, মানে হোলিতে সব বন্ধ, সবাই নিজেদের মতন খাসি কেটে খাসির মাংস কিনে ঘরে গিয়ে ঝোল ভাত খাচ্ছে। যাই হোক, চলুন আজকের জার্নিটা শুরু করা যাক। আর ঘর ছাড়ার আগে ঘরটা একটু দেখিয়ে দেয়া হোক। কৌশিক, ঘর দেখাও। আচ্ছা, এই ছিল ঘর। এত বড় একখানা বিছানা ছিল, ভালো ছিল। কি ছিল তো ভালো। ছিল, তিনজন শুয়ে যাওয়া যাবে, মানে হ্যাঁ, স্বামী স্ত্রী বাচ্চা ভালোভাবে শুয়ে যাওয়া যাবে। কিন্তু যদি দুটো বাচ্চা হয় তার দায়িত্ব নেই কারো। হ্যাঁ, আর এই ছিল বাথরুম। কোমোড ছিল, শুধু একটাই সমস্যা, গিজার ছিল না কোনো। ওটা থাকলে খুব ভালো হতো। সমস্যা এক হচ্ছে গিজার ছিল না, হ্যাঁ, আর এক হচ্ছে ওয়ার্ড্রপ যদি দরকার পড়ে বাড়িতে কাটতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, চ এবার বেরোই। আর বিশেষ কিছু দেখানোর নেই। হ্যাঁ, চল। চ। এই সিল্লি বা তুলিন এই চত্বরটাতে এসে যদি এই সুবর্ণরেখা নদীটাকেই না দেখি, তাহলে তো অনেক কিছু দেখা মিস হয়ে গেল। অনেক কিছু দেখা মিস হয়ে গেল। এবং এই সুবর্ণরেখা নদীর তীরে শুধু পলাশের বন আছে তাই না, কুসুম আছে, মহুয়া আছে, আর বট অশ্বত্থের ছায়া তো আছেই। কিন্তু এখানে এই রং খেলার পরের দিন বা রং খেলার দিন অনেক লোকে স্নান করেন এবং এখানে ঘট বসে, এখানে সংকীর্তন পুজো হয়। আর এই সুবর্ণরেখা নদীর তীরেই বিভিন্ন মন্দিরগুলো রয়েছে। এগুলোর জন্য আলাদা করে কোনো দিন ধার্য না করে যেদিন আপনারা বেরোবেন সেদিন সকালবেলা এসে দেখে ট্রেন ধরে নিতে পারেন। মেন বিষয় হচ্ছে আগের বার দেখে এতটাই ইমপ্রেস হয়ে গেছিস যে এবারও পিছন পিছন চলে এসেছিস। চ, ভালো করে দেখবি। চ, তোদের পিছনে গরু আসছে, চলে আয়। আচ্ছা, একটা কথা, এখানে এসে কিন্তু প্রচুর বৈষ্ণবের সমাধি দেখা যাচ্ছে, বল? এখানটায় বৈষ্ণব প্রচুর আছে। প্রচুর বৈষ্ণব আছেন, কেন থাকবেন না? যখন মানে চৈতন্য যাচ্ছিলেন তখন তিনি ঝাড়খণ্ডের মধ্যে দিয়েই গেছিলেন, তো এই রাস্তা দিয়ে গিয়েই তিনি পুরীতে গেছেন, উড়িষ্যা গেছেন, বিভিন্ন দিকে উনি গেছেন, কারণ উনি তো মথুরা যাচ্ছিলেন। তো স্বাভাবিকভাবেই এখানে তার অনুরাগীরা থাকবেন। সে আর বড় কথা কি, ওইদিকে একখানা শিং উঁচিয়ে আসছে। আর আরেকটা বিষয় আমার এখানে না বলতে ইচ্ছা করছে, আমরা কালকে একজন লোকাল লোকের সাথে কথা বলছিলাম, তো তিনি বলছেন যে আগে নাকি সুবর্ণরেখায় প্রচুর প্রচুর বালি দেখা যেত, পরবর্তীকালে জল কম ছাড়াতে আর বালি তুলে নেওয়াতে এখন অতটাও আর বালি দেখা যায় না। আর একটা বিষয়, রেল যখন কোম্পানি ছিল, মানে ব্রিটিশ পিরিয়ডের পরে বেশ কিছু বছর যখন ছিল, তখন এখান দিয়ে একটা ছোট্ট রেলের লাইন ছিল, আর এখানে সেই রেল লাইনের থাম্বাগুলো এখনো দেখা যায় সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে। হেভি দেখতে লাগে, জানিস তো? হ্যাঁ, জায়গাটা দেখতে হেভি লাগে। আমরা আগেরবারও এই কথাটা বলেছিলাম। দারুণ লাগে দেখতে। আর সব থেকে আমার এবছর এসে নজরে পড়লো সুবর্ণরেখা নদীর এই সাইডে জল বেশি, আর এই সাইডে তীর ধরে ধরে কুসুম গাছের লাল লাল পাতাওয়ালা কুসুম গাছগুলোকে হেভি লাগছে। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তুলিন স্টেশনে। তুলিন স্টেশন থেকে আমরা যাব হচ্ছে আসানসোল। পুরুলিয়া থেকে যাবো আসানসোল। যা বল বল বল, তুই বল তুই বল বল তুই বল। ভুল বলছিস, তাও ধরিয়ে দেওয়া যাবে না। না তুই বল। কি কথা? না তুই বল না, বল। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে মেমো ট্রেন ধরে পুরুলিয়া, পুরুলিয়া থেকে দুটো। না, কি না, আমরা এখান থেকে হাতিয়া খড়গপুরে যাব হচ্ছে পুরুলিয়া।
পুরুলিয়া থেকে আমরা যাব হচ্ছে হ্যাঁ। ওর নাম কি বলে, আসানসোল। হ্যাঁ। পুরুলিয়া থেকে আমরা ধরবো পুরুলিয়া, আসানসোল, আদ্রা, মেমু। হুম। ঠিক আছে, এবার এখান থেকে ভাড়া নিচে হচ্ছে নর্মাল টিকিট 35 টাকা, অর্ডিনারি, হ্যাঁ। অর্ডিনারি। ওখান থেকে অর্ডিনারি ট্রেন, ওখান থেকে অর্ডিনারি মেমো ট্রেন। কিন্তু এটা কিন্তু যদিও এক্সপ্রেস, মানে নামে এক্সপ্রেস কিন্তু অর্ডিনারি ট্রেন। ঠিক আছে, আর তুলিন স্টেশনটাই দেখার মতো, একদম সত্যি কথা। তুলিন স্টেশনটাতে আসুন, এসে দেখে যান, স্টেশন এরমও হয়। আচ্ছা যাই হোক, আসানসোল থেকে তারপরে আমরা ধরবো হচ্ছে ব্ল্যাক। সেটা এখনই কেন বলবো, যদি ব্ল্যাক ধরতে না পারি? ধরতে না পারলে অন্য ট্রেন, সেটা হ্যাঁ, সেটা তখন টার্গেট আমাদের ব্ল্যাক। টার্গেট ব্ল্যাক। ব্ল্যাক ধরা মানে মোটামুটি আমরা ব্যান্ডেল পৌঁছে যাচ্ছি কোনো টেনশন ছাড়া। হ্যাঁ, পয়সা করির অবস্থা খুব খারাপ, সারা মাস চলবো কি করে জানি না। আপনারা না আমাদের 1 টাকা করে পেটিএম করুন, যতদিনে ভিডিও আসবে ততদিনে মাস কেটে যাবে, চিন্তা নেই। 1 টাকা করে পেটিএম করবেন, কিউআর কোডটা তাহলে ভাটনাবকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখুন, বলুন না, কমেন্ট করে জানান 1 টাকা করে পেটিএম করবেন কিনা। পেটিএম না, আমাদের জিপেও আছে, আমাদের ফোন পেও আছে। তো আপনারা কোনটার কিউআর কোড চান বলবেন। হ্যাঁ, 1 থেকে 2 টাকা, বেশি লাগবে না। হাত ব্যথা হয়ে গেল তোর ভাট শুনতে শুনতে। আচ্ছা, প্রায় 11-12 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি ঝালদা স্টেশনে। যেটা বলার জন্য আরো ক্যামেরাটা খোলা, সেটা হচ্ছে এই রুটে যখন ট্রেনটা তুলিন থেকে পুরুলিয়া বা সিল্লি থেকে পুরুলিয়া বা মুড়ি থেকে পুরুলিয়ার দিকে রাস্তায় যায়, রাস্তায় পরে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য। আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখান দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে। একদিকে বাঞ্ছা পাহাড়, আর একদিকে এই পাহাড়গুলোর নাম আমি জানি না, এই পাহাড়গুলো, আর তার সাথে পলাশের অপরূপ সৌন্দর্য। যে কি নয়নাভিরাম দৃশ্য, আর কি যে ভালো লাগে কি বলবো। তাই চেষ্টা করবেন এই ট্রেন রুটটাকে ইউজ করার, দিনে দিনে এই ট্রেন রুটটাকে নিয়ে বেরোনোর। 10:55 হাতিয়া খড়গপুর এক্সপ্রেসে আপনি এই সুবিধাটা পাবেন। এছাড়া সময়ের মধ্যে বর্ধমান পৌঁছানোর আর কোনো উপায় নাই, আর না হলে ক্রিয়াযোগা ধরতে হবে মুড়ি থেকে। এই কটার ট্রেনই আছে। তোর আর কিছু জানা আছে কৌশিক? ওরও কিছু জানা নেই। যাই হোক, ঠিক আছে, চলুন। আর এই স্টেশনের সবচেয়ে ইন্টারেস্টিংলি বেগুন কদর বলে যে হন্টেড স্টেশনটার নাম লোকের শোনে, সেটাও পড়বে। মুজমুজ কিছু নাই, এখানে আমি দাঁড়িয়ে রেখেছি, কিছু নাই। আচ্ছা, আমরা পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বেরোলাম। পুরুলিয়া স্টেশনে যে রেলের যে সাইনবোর্ড থাকে, তাতে মোটামুটি 3টে ভাষার সাথে, আর মানে বাংলা, হিন্দি, ইংরেজির সাথে আরেকটি ভাষা কমন, সেটি হলো এখানকার সাঁওতালি ভাষা। মানে আমরা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই চত্বরে বলি না, প্রচুর আদিবাসী রয়েছেন, তো তাদের ভাষা ওইখানে লেখা রয়েছে। পুরুলিয়া স্টেশন এলে একবার অবশ্যই খেয়াল করবেন। আর কি, আমরা পুরুলিয়াতে লুচি ভাজা হয়ে গেছি, প্রচন্ড গরমে কষ্ট পেয়েছি। হ্যাঁ, কাটুন, আরো কাটুন, যত পারেন গাছ কাটুন, আর প্লাস্টিক ছড়িয়ে বেড়ান। একদিন আসবে যেদিন এই প্লাস্টিক আর গাছ কাটা নিজেদের পিছনে খুঁজে বেড়াতে হবে। আমাদের ছেলেমেয়েরা তো দূরে থাক, আমরাই মরে যাবো গরমে। কারণ মার্চের মিডিলে পুরুলিয়ায় গত বছর অব্দি রীতিমতো আমাদের সকালে সোয়েটার লেগেছে, আর এখানে এখন এত গরম। যাই হোক, আমরা পুরুলিয়া থেকে আসানসোলের দিকে 2:15 মেমো ধরে বেরোচ্ছি। ট্রেনটা ভারী মজার বিষয়, একেবারে হেরিটেজ ফিল দিচ্ছে। সেই ব্রিটিশ আমলের কাঠের চেয়ার, কোমরে লাগবে না, এটা একটা দারুণ ফিলিং। এই ফিলিং নিতে নিতে চলুন। যদি পয়সা বাঁচাতে চান তাহলে এরকম ট্রেন আপনারা ইউজ করতে পারেন। আমরা গরিব মানুষ, তাই আমরা এই ট্রেনে যাচ্ছি। আর এই ট্রেনে গেলে আরেকটা বিষয় হয়, সেটা হচ্ছে কি, আমরা সোজা ব্যান্ডেল দিয়ে নিজেদের মতন জায়গায় পৌঁছে যেতে পারি, সব থেকে কম খরচে, একেবারে বাড়ির কাছাকাছি। আর কি, আপনাদের সাথে বসতে বসতে পুরুলিয়া থেকে বেরিয়ে পরের স্টেশন নামটা কি যেন, ছড়ড়া চলে এসেছি। सितारे झिलमिला उठे, सितारे झिल
चराग जगमगा उठे, बस अब ना मुझको टोकना। ফাইনালি আমি কল্যাণী সীমান্তে উঠতে পেরেছি নৈহাটি থেকে। তো আসানসোল থেকে নৈহাটি যেভাবে এসেছি সেটা একটু বর্ণনা করে নিই। সেটা হচ্ছে আসানসোল থেকে ব্ল্যাকে উঠলাম, ব্ল্যাকে উঠে দেখি শুধু পা আর লোকের মাথা, বডিগুলো কোন টাকার বোঝা যাচ্ছে না, এত ভিড়। তার মধ্যে উঠলাম, এক ভদ্রমহিলা আমাকে বললেন যে হ্যাঁ আপনি কি হাই স্কুলে পড়ান? বললাম যে আপনি বোধহয় হাই স্কুলে পড়েননি, সেই জন্য এত অসভ্যের মতন সামনে দাঁড়িয়ে রয়েছেন, লোককে উঠতে দিচ্ছেন না, আপনি উঠে দাঁড়িয়ে থাকবেন। যাই হোক, এই সমস্ত কিছু পেরিয়ে একটাই ভালো জিনিসের খোঁজ পেয়েছি। বারবার বলি না যে ভারতবর্ষ দাদা ভাই মা প্রতি গলিতে গলিতে ছড়িয়ে রয়েছে, দেশ মানেই একটা বিশাল বড় ফ্যামিলি, কথাটা ভীষণ সত্যি কথা। ওখানে আসানসোল থেকে আমি যখন আসছি ব্ল্যাকে, একজন দাদা আমাকে বসতে জায়গা না দিলে আজকে বোধহয় মারামারি করে আসতে হতো। তারপরে ওখান থেকে ব্যান্ডেল থেকে এখন ট্রেন ছাড়লো কল্যাণীর দিকে। আর একটা কথা বলি, এবার আমি সিরিয়াসলি ঠিক করেছি নতুন কোনো রাস্তার খোঁজ পেলেও আপনাদের আর জানাবো না, জানিয়ে ভারী বিপদ। সেই রাস্তায় প্রচুর ভিড় হয়, এবার থেকে খোঁজ পেলে একা একা ঘুরতে যাবো, আপনাদের আর জানাবো না। আসানসোল থেকে ব্ল্যাকে অত ভিড়, হ্যাঁ সব লোকই দেখে আসানসোল থেকে ব্ল্যাক ধরছে, এইভাবে আর বলা যাবে না। বারসাই থেকে নর্থ ইস্ট যেমন এখন ভরে যাচ্ছে, তেমনি আসানসোল থেকে ব্ল্যাকও সেই রকমই হচ্ছে। অন্য কোনো রুট খুঁজতে হবে যাতে ফাঁকায় আসা যায়। যাই হোক, আমরা কল্যাণী নামি, তারপর বাকি কথা হবে। তো ফাইনালি আমরা কল্যাণীর ঘরে ঢুকে গেছি, বাড়ি পৌঁছে গেছি, এবং বাড়ি পৌঁছে এটাই বুঝলাম কোথাও শান্তি নেই, কারণ কল্যাণীতে আবার ভিড় শুরু হয়েছে, সতী মায়ের মেলা। মানুষের কিছু একটা হিড়িক পেলেই হলো, সেই দিকে সবাই মিলে ধাওয়া করছে। আমি জানি না এটা কি সমস্যা হচ্ছে, আদৌ এইভাবে বলাটা আমার উচিত হচ্ছে নাকি, কারণ আমি নিজেও ঘুরতে ভালোবাসি, জানি না। বাট আমার লাস্ট ব্ল্যাক ডায়মন্ড থেকে এই অবধির অভিজ্ঞতাতে শুধু একটা জিনিস বুঝেছি, আমাদের ইন্ডিয়ানদের না সিভিক সেন্স বা সোশ্যালাইজড হওয়া নিয়ে অনেক সমস্যা আছে, আরো অনেক বেশি সোশ্যালাইজড হওয়া উচিত। যাই হোক, ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকেন তাহলে জানি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা লাইক করে দিয়ে যান প্লিজ। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন যে এই রুটে ফেরা যায়, যেন পরের বার থেকে আমরা আসানসোল থেকে ব্ল্যাক ডায়মন্ডে উঠতেই না পারি। আর 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে যাবে। আমি শুধু বলেই যাই, কেউ কিছু করে না, এটাই হলো খারাপ, বড় খারাপ লাগে, মনে বড় ব্যথা লাগে। আর নতুন ভিডিও না আসা অব্দি কি করবেন, পুরোনো ভিডিওগুলো করে ভালো করে দেখুন, বেশ করে দেখুন, নিজেদের সিভিক সেন্সকে একটু করে জাগ্রত করুন। আর যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য টাটা।